পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার ওয়েলকাম। যারা এসআই এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে ভিডিওটা। সমস্ত বিষয় নিয়ে এখানে আলোচনা করব, যে পরীক্ষা কবে হতে চলেছে বা কোন কোন চ্যাপ্টারগুলোকে ফোকাস করবে, কত টার্গেট মার্কস রাখবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার আগে বলে দিই যে পরীক্ষা প্রস্তুতিতে যারা পেড কোর্স নিতে চাইছে অনলাইন বা অফলাইন, 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো দেখো যে অলরেডি 8-9 মাস অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত এক্সাম হলো না, এখনো পর্যন্ত পরীক্ষা হলো না বা সদুত্তর পাওয়াও যায়নি। তবে ধরে রাখতে পারো যে ডিসেম্বরে পরীক্ষা হচ্ছে না, জানুয়ারি থার্ড উইক নাগাদ WEPSI এর পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা, আর না হলে পরে এপ্রিল মাস। তাই যদি জানুয়ারির যদি পরীক্ষা হয়ে যায় থার্ড উইক, তাহলে আমাদের কাছে আর মাত্র হয়তো 1 থেকে 1.5 মাস সময় আছে। আমাদের সেই জন্য যে কোনো মুহূর্তে প্রস্তুত থাকতে হবে, কারণ ওই যে বললাম যে 14-15 দিন আগেও নোটিশ দিয়ে দিতে পারে। সেই কারণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, আর এপ্রিল মাসে হয়ে গেলে তাও 3-4 মাস সময় পাবে। তো যারা পরীক্ষা প্রস্তুতিতে WPSI এর মেন্স এবং প্রিলি দুটোই কম্বাইন্ড একসাথে করতে চাইছে, এখন থেকেই হচ্ছে যে এখন থেকে দুটোই প্রিপারেশন চালিয়ে যেতে পারো। এবার দেখো যে টার্গেট মার্কস, অর্থাৎ এর আগেবার যদি আমরা দেখি তাহলে এসআই এর ক্ষেত্রে 126 কাট অফ হয়েছিল। কোশ্চেন যে খুব ইজি ছিল তা নয়, বেশ বা মডারেট টু হার্ডই বলা চলে ছিল। তবে এবার ভ্যাকান্সি আরো কিছুটা বেশি আছে, 1131, কিন্তু সেই তুলনায় কি হচ্ছে, দিন দিন আস্তে আস্তে কিন্তু কম্পিটিশনও প্রচন্ড পরিমাণে বাড়ছে। তো এই কাট অফ কমের দিকে হওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে, সেটা যেটা ছিল সেটাই হতে পারে বা একটু বেশি হতে পারে। তো এই মোটামুটি টার্গেট যেটা রাখতে হবে সেটা 130 থেকে 35, 130 থেকে 35 অ্যাজ এ ইউআর ক্যাটাগরি টার্গেট রাখতে হবে প্রথমেই, যে এই যে আমাকে এই নাম্বারটা ক্যারি করার মতো মেন্টাল মানে প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে। তাহলে 130 থেকে 135 তুমি যদি মানে পেতে চাও, তাহলে তোমাকে 70 থেকে 75টা কি করতে হবে, অ্যাটেম্প করতে হবে। মানে কেউ ধরো 75টা কোশ্চেন অ্যাটেম্প করলো, তো 5টা তো ভুল হওয়ার সম্ভাবনা থাকবেই। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, সে নাও হতে পারে যারা ভালো ক্যান্ডিডেট। তাহলে যে 5টা ভুল হয়ে যায়, তাহলে 70 হয়ে গেলে 70 × 2 = 140 হয়ে গেল। এই 5-এর জন্য আবার 2.5 নাম্বার কাটা যাবে, ঠিক আছে, 2.5 নম্বর কাটা যাবে, কিছুটা কমে যেতে পারে। সেই কারণে টার্গেট আমাকে এটাই রাখতে হবে যে অ্যাজ এ ইউআর ক্যাটাগরি 75 থেকে 80 খানা আমি অ্যাটেম্প্ট করব, ঠিক আছে। তার মধ্যে হয়তো সিলি মিস্টেক হয়ে 3-4 খানা ভুল হলে অসুবিধা নেই। মানে 135-40, অর্থাৎ 135-40 থাকলে পরে কি হবে, তুমি নির্দ্বিধায়, ঠিক আছে, যে মেনের প্রিপারেশনটা চালিয়ে যেতে পারবে প্রিলিমস এর পরে। কিন্তু যদি তুমি বর্ডার লাইনে থাকো, তাহলে তোমাকে ভাবতে হবে যে পাস হবে কি হবে না, তুমি মেন পরীক্ষা শুরু করবে না। আমি এটা সর্বদা ইউআর ক্যাটাগরি হিসেবে বললাম, এবং অন্যান্য ক্যাটাগরি তোমার এসসি বা হচ্ছে ওবিসি এ, এই এসটি, এদের তো আরো অনেক কম থাকে, মোটামুটি 10-15 নম্বর পর্যন্ত কম হতে পারে। আহ, তো এই যে 70 বা 75টা অ্যাটেম্প্ট করবে তুমি কোশ্চেন, সেটার জন্য টার্গেট কি রাখতে হবে, যে জিকে তে 35, আমি 35 কম করে বললাম কারণ অনেকের ক্ষেত্রে জিকে তে অনেক দুর্বলতা আছে। কারো ম্যাথ রিজনিং ভালো, কারো হতে পারে যে জিকে ভালো, কারো ম্যাথ রিজনিং স্ট্রং, এই জিকে ভালো ম্যাথ রিজনিং উইক, সেটাও হতে পারে। তবে যেরকম এখন বর্তমানে কোশ্চেন দিচ্ছে, 35-40টা অ্যাটেম্প্ট করা কোনো ব্যাপার নয় জিকের ক্ষেত্রে। জিকেতে অবশ্যই পারা যাবে। কিছু কোশ্চেন মানে 5-6টা কোশ্চেন এমন থাকে খুবই উদ্ভট থাকে। আর তাছাড়া 35-40খানার প্রশ্ন যারা কম্পিটিশনে নেমেছে মানে প্রস্তুতি নিচ্ছ, তোমরা অবশ্যই করতে পারবে। তাহলে ম্যাথ 20খানা টার্গেট রাখো, রিজনিং 20টা। হয়তো অনেকেই ম্যাথ রিজনিং ফুল করে দেয় বা হয়তো একটা দুটো বাদ যেতে পারে, কিন্তু তবুও আমি ছেড়ে রাখলাম যে ম্যাথ 20টা, রিজনিং 20টা, তাহলে 20-20-40, আর এদিকে 35 মানে হচ্ছে 75। ঠিক আছে, 75 যদি কেউ অ্যাটেম্প করে, যদি 3-4টে ভুল হতে পারে, কিন্তু এটাকে টার্গেট রাখতে হবে অ্যাজ এ ইউআর ক্যাটাগরি, তাহলে তুমি নিশ্চিন্তে প্রিপারেশনটা নিতে পারবে। এবারে দেখো যে রিজনিং আমরা জিকের পিছনে খুব একটা দৌড়াবো না, কেন, তার কারণ যেরকম প্রিপারেশন নিচ্ছে তাতে 30-35টা ইজি হয়ে যাবে। ঠিক আছে, ওই কিছু উদ্ভট কোশ্চেন এর পিছনে ছোটার থেকে আমার মনে হয় যে রিজনিং বা ম্যাথে যদি তুমি টাইম দাও, তাহলে সেই ক্ষেত্রে মার্কসটা অবশ্যই বেশি পাওয়া যাবে। তার কারণ কি, রিজনিং ম্যাথ এগুলো তো মাথায় তোমাকে প্রেসার বোঝা করে নিয়ে যেতে হবে না, মানে এইগুলো হচ্ছে জিনিসগুলোকে জাস্ট বুঝে নেওয়া, মানে বুদ্ধিমত্তা। ঠিক আছে, এইগুলো ব্যাপারগুলোকে বুঝে নেওয়া যে কোনটা কিভাবে কেমন করে করতে হবে। আর জিকে তো এতদিন ধরে যা পড়েছো পড়েছো, কিন্তু প্রচুর মাথায় হেডেক নিলে পরে কি হবে, অন্য জিনিসগুলোর উপর এফেক্ট পড়বে। তাই দেখো যে রিজনিং তো নর্মাল যে যে সমস্ত জিনিসগুলো হয় সেগুলো তো আমরা সবাই জানি, কিন্তু একটু স্ট্যান্ডার্ড মানের, যেমন হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশন, এটা তোমার ওয়্যারলেস অপারেটরের ক্ষেত্রে দিয়েছিল বা মাঝে মধ্যে এখন পুলিশের পরীক্ষাগুলোতে দিচ্ছে, কিন্তু সেইভাবে আসেনি। সেই কারণে যেন স্টেটমেন্ট কনক্লুশন, ভেন ডায়াগ্রাম, আর হচ্ছে সিলোজিজম, আর পেপার কাটিং, কিউব অ্যান্ড ডাইস, এই যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে, এই চ্যাপ্টারগুলোকে খুব একটা ভালো মানে লাস্ট পরীক্ষাগুলোতে ফোকাস করা হয়নি।
সেই কারণে জন্য এই চ্যাপ্টারগুলো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট আছে। একটা জিনিস দেখবে যে পিআরবি বা পুলিশ সংক্রান্ত পরীক্ষা যেটা হচ্ছে, লাস্ট ইয়ারগুলোতে যে সমস্ত জিনিসগুলোকে কভার করা হয়নি মানে বাকি ছিল সেইগুলোকে নেক্সট পরীক্ষায় দেওয়া হয়। তো এইগুলোই যে স্টেটমেন্ট কনক্লুশন, তারপরে ভেন ডায়াগ্রাম, সিলোজিজম, পেপার কাটিং, এগুলো ভালো করে বুঝতে হবে। আর সিলোজিজম বা ভেন ডায়াগ্রাম, স্টেট কনক্লুশন, এগুলো ভালো করে নিয়মকানুন না জানলে পরে কিন্তু করা যাবে না। তো ভালো করে এগুলোকে শিখে নিতে হবে। কিউব ডাইস, তারপর যে ক্লক ক্যালেন্ডার, পেয়ার, ঠিক আছে, পেয়ারটা অনেক যেমন সময় সাপেক্ষ, তোমাকে একটা বড় ওয়ার্ড বলে দেবে, দিয়ে ইংলিশ ডিকশনারিতে পেয়ারের ব্যাপারটা নিশ্চয়ই জানো অনেকে, আর না জানলেও পেড কোর্সে ভর্তি হয়ে গেলে জেনে যাবে। তারপরে যে কোডিং, ডিকোডিং, তারপরে যে ইনইকুয়ালিটি, মানে অনেক সময় কে গ্রেটার দ্যান, ইকুয়াল টু, লেস বা এরকম করে দেয়, এটাকে বলা হচ্ছে ইনইকুয়ালিটি, এরকমও দিতে পারে। আর লেটার, নাম্বার সিরিজ, যে সমস্ত জিনিসগুলো আছে কমন, এগুলো তো থাকছেই। তারপরে ডিরেকশন, দিক নির্ণয়, তারপরে যে ডিকশনারি, তারপরে যে অ্যানালজি, অর্থাৎ সাদৃশ্য বা বৈসাদৃশ্য বা মিল এরকম বলতে পারে। তারপর হচ্ছে পিক্টোরিয়াল ভিউ, অর্থাৎ চিত্রের মাধ্যমে থাকতে পারে। তারপর যে মিরর, মিরর ভিউ, ইংলিশ অ্যালফাবেট, অর্থাৎ ইংলিশ অ্যালফাবেট, এটা দিয়ে মানে ইংরেজি যে এই থেকে জেড পর্যন্ত 26খানা লেটার আছে, কার কত প্লেস ভ্যালু, এই জায়গাটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে এখান থেকে তুমি অবশ্যই 3-4টে রিজনিং এর অ্যাডভান্টেজ তুমি পেয়ে যাবে। এবার দেখো যে ম্যাথের ক্ষেত্রে যেগুলো কমন চ্যাপ্টার আছে সেগুলো তো করতে হবে, সেই নাম্বার সিস্টেম, তারপরে তোমার লসাগু গসাগু থেকে শুরু করে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, অংশীদারি কারবার, যা আছে সব তো এগুলো করতেই হবে। কিন্তু এসআই এর ক্ষেত্রে এখনো পর্যন্ত বীজগণিত থেকে বা পরিমিতি থেকে বা ত্রিকোণমিতি থেকে কোশ্চেন আসেনি। ঠিক আছে, পরিমিতি থেকে দিলে ওই হালকা আয়তক্ষেত্রে, বর্গক্ষেত্রে এরকম দিয়েছে। কিন্তু এইগুলো ব্যাপার, বীজগণিত বলতে কিরকম হয়, যে তোমাকে করণীয় নিরসনের বা হচ্ছে যে সূত্রগুলো দিয়ে মান বের করা থাকে সেইগুলো, বা দ্বিঘাত সমীকরণ, এই সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে। পরিমিতির ক্ষেত্রে আয়তক্ষেত্রে, বর্গক্ষেত্রে, তার সঙ্গে বৃত্ত, গোলক, শঙ্কুচম, বৃত্ত, গোলক, শঙ্কুচম করবে। ত্রিকোণমিতির যে জাস্ট ফান্ডামেন্টাল নলেজ গুলো, বা হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে অঙ্ক, এটাও থাকতে পারে, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক থাকতে পারে। বা হচ্ছে যেগুলো একদম বেসিক, বেসিক বলতে কিরকম, যেমন হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তারপরে যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই সমস্ত রিলেশন দিয়ে। বা হতে পারে তোমার মান বের করা, ঠিক আছে, যেগুলো সাইন 30 ডিগ্রি মানে সাইন 30 হাফ, সাইন 45 ডিগ্রি হচ্ছে 1/√2, এই যে মান বের করাগুলো দিয়েও তোমাকে দিতে পারে। অর্থাৎ এই চ্যাপ্টার গুলোকে কিন্তু একবারও কভার করা হয়নি, মানে যারা ভাবছো প্রিভিয়াস ইয়ারে যা কি কোশ্চেন ছিল, তাহলে এইগুলোই যে কমন চ্যাপ্টারের সঙ্গে সঙ্গে এই সমস্ত জিনিসগুলোকে কভার করা হতে পারে কোশ্চেন এবার। ঠিক আছে, তারপরে যেমন আরো নতুন নতুন যে ব্যাপারগুলো আছে, যেমন পাই চার্ট, ঠিক আছে, পাই চার্ট, তারপরে হচ্ছে বার ডায়াগ্রাম, যেগুলো সেন্ট্রালের পরীক্ষাগুলোতে আসে, এই সমস্ত জিনিসগুলোকে করতে হবে। অর্থাৎ একই কোশ্চেন প্যাটার্ন যখনই 3-4 বার পর পর হয়ে যায়, তারপরে কি করে যে একটু প্যাটার্নগুলোকে চেঞ্জ করে, অর্থাৎ এটা স্টুডেন্টদেরকে বাছাই করার জন্য যে সব রকমের প্রিপারেশন প্রস্তুতি আছে কিনা। এবার দেখো জিকে, জিকে তে যদি বলো, জিকে যে 50 নম্বর থাকছে, সব থেকে ভাইটাল পয়েন্ট হচ্ছে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস আর ভূগোল। ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস আর ভূগোল, এই কটা হচ্ছে মেন মানে মেন সাবজেক্ট, কোর সাবজেক্ট। তো ভৌতবিজ্ঞান বা জীবনবিজ্ঞান থেকে কোশ্চেন বরাবরই আসে সমস্ত পরীক্ষায়। ভৌতবিজ্ঞান যেটা আসল পিওর সায়েন্স, সেই জায়গাগুলো থেকে এসআই এর আগে সেরকম ভাবে প্রশ্ন আসেনি বা পুলিশের আসেনি। যেগুলো আমরা স্ট্যাটিক সায়েন্স যেকে বলছি, সেই রকম ধরনের হয়তো কোশ্চেন এসেছে, কিন্তু একটু ডেপথে যেতে হবে এবার। ডেপথে যাওয়া বলতে যেমন আলো, আলো থেকে হয়তো কোশ্চেন এসেছে এর আগে, আলো, তারপরে হচ্ছে তড়িৎ, তারপরে তেজস্ক্রিয়তা। এবং কেমিস্ট্রি পোর্শনে যদি বলো, তাহলে হচ্ছে পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, এইখান থেকে একবারও কোনো দিনই প্রশ্ন আসেনি। পর্যায় সারণী, তারপর হচ্ছে কেমিক্যাল বন্ডিং মানে হচ্ছে রাসায়নিক বন্ধনী, এই সমস্ত জায়গা থেকে একবারও প্রশ্ন আসেনি পুলিশের পরীক্ষায়। তাই সায়েন্সের এই চ্যাপ্টারগুলোকে ভালো করে ফোকাস করা যেতে পারে, মানে আসতে পারে এবার কোশ্চেন। জীবন বিজ্ঞানের যে ব্যাপার, জীবন বিজ্ঞান, লাইফ সায়েন্স তো মোটামুটি যেগুলো মানব দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, যেমন হচ্ছে মস্তিষ্ক, চোখ, কান, নাক, তারপরে হচ্ছে তন্ত্র বিভিন্ন, যেমন হচ্ছে হৃৎপিণ্ড বা ডাইজেশন সিস্টেম মানে পাচনতন্ত্র, যে ব্যাপারটা আছে। আর তারপরে হচ্ছে রক্ত এবং হচ্ছে সংবহন তন্ত্র, রক্ত বা সংবহন তন্ত্র, হৃৎপিণ্ড, তারপরে কিভাবে ব্লাড সার্কুলেট হয়, এবং হৃৎপিণ্ডের প্রত্যেকটা খুব ভালো করে অংশ বিস্তারিতভাবে পড়তে হবে। বিভিন্ন রোগ জীবাণু, যেগুলো পরিবেশবিদ্যার মধ্যে ধরা যেতে পারে বা জীবনবিজ্ঞানেও আছে,
যে বিভিন্ন রোগ জীবাণু তাদের টিকাকরণ কি, ভ্যাকসিন দেওয়া হয় ইত্যাদি। তারপরে কোষ, কলা, এগুলো এগুলো তো রয়েছেই। ইতিহাস, ইতিহাস থেকে দেখো যে ইতিহাস, নামই তো ইতিহাস, মানে প্রচুর পড়া, অনেক কিছু পড়া, কিন্তু এখান থেকে কি একটু সিলেক্টিভ ভাবে পড়ে নিতে পারো। মানে যেমন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, এখান থেকে যাই হয়ে যাক দুটো তিনটে কোশ্চেন আসার সম্ভাবনা থাকে। তার মধ্যে হচ্ছে কি জাতীয় কংগ্রেস, ঠিক আছে, জাতীয় কংগ্রেসকে ভালোভাবে পড়ে নেওয়া, বা যে তিনটে মানে যে তিনটে জাতীয় আন্দোলন আছে, যেমন হচ্ছে অসহযোগ আন্দোলন, তারপরে আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এবং সেই সঙ্গে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং হচ্ছে মহাত্মা গান্ধী। যদি ইতিহাস খুব একটা বেশি সময় ওয়েস্ট না করতে চাও, তাহলে এইরকম ভাবে সিলেক্টিভ ভাবে পড়া যেতে পারে। আর মধ্যযুগের মধ্যে বললে তোমার হচ্ছে সুলতানি যুগ এবং হচ্ছে মোগল যুগ, সুলতানি যুগ এবং হচ্ছে মোগল যুগ। তবে একটা জিনিস জেনে রাখো যে কিছু কোশ্চেন হয়তো সান্ত্বনা পুরস্কার থাকতে পারে 15-20টা সবাই পারার মতো, কিন্তু এখন বেশিরভাগ কোশ্চেন যেটা হচ্ছে একটু ট্রিকি আকারে, মানে হুবহু ওইখান থেকে তোলা হচ্ছে না। তার কারণ কি, এখন সবাই প্রচুর রিসোর্স, অনলাইন অফলাইন প্রচুর কোচিং বলো, টিচার, সবাই একটা গাইড পেয়ে যাচ্ছে, আগে থেকে বোঝা যাচ্ছে যে কোন কোন কোশ্চেন বা কেমন হতে পারে। সেই কারণের জন্য এখন মানে বেশিরভাগ কোশ্চেন একটু ডেপথে মানে যাচ্ছে, তারপরে হচ্ছে ট্রিকি হচ্ছে। তো সেইভাবে পড়তে হবে, মানে শুধু পড়ে গেলেই হবে না। তারপরে যে ভূগোল তিনটে পার্টে ভাগ করতে পারো, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়ার্ল্ড জিওগ্রাফি। ঠিক আছে, এখানের পাহাড় পর্বত, নদ নদী, বিভিন্ন ঘাস, তারপরে উপজাতি, তারপরে সমুদ্র, এই সমস্ত জিনিস যেগুলো রয়েছে, তারপরে খনিজ সম্পদ, তারপরে তোমার যে ভূপ্রকৃতি, পাহাড় পর্বত, এই সমস্ত জিনিসগুলো পড়ে নিতে হবে। পলিটি থেকেও কিন্তু খুব একটা ভালো প্রশ্ন আসেনি, তো এবার হয়তো পলিটির থেকেও ভালো কোশ্চেন আসতে পারে। এবং পলিটির জন্য কি করতে হবে, তোমাকে একদম আর্টিকেল অনুযায়ী ধরে ধরে পরপর করতে হবে। ঠিক আছে, তার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, উপরাষ্ট্রপতি, এই যে পদগুলো বললাম, তারপরে রাজ্যসভা, লোকসভা, এই জিনিসগুলোকে একটু ভালো করে বুঝে নিতে হবে। এরপর হচ্ছে অর্থনীতি, ইকোনমিক্স থেকেও সেরকম প্রশ্ন আসেনি, তবে কিন্তু এবার আসতে পারে। ইকোনমিক্স থেকে ভারতের অর্থনীতি কেমন, কি প্রকৃতির, তারপরে অর্থনীতিকে কটা ভাগে ভাগ করা যায়, সেই জিনিসগুলো কি, বা স্পেশাল ইকোনমিক জোন, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি বা হচ্ছে ব্যাংকিং সিস্টেম, তারপরে হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এইরকম ধরনের বেশ কিছু জিনিস অর্থনীতি থেকে পড়তে পারে। আরো একটা জিনিস থাকে, যেমন বিভিন্ন অলিগোপলি বা ব্যবসা সংক্রান্ত যেগুলোকে বলা হয়, যে হয়তো বিক্রেতা কম কম ক্রেতা প্রচুর, বা জিনিসের ডিমান্ড বা বাড়ছে বা কমছে, এরকম ধরনের কিছু ফান্ডামেন্টাল জিনিস অর্থনীতি থেকে করে রাখা উচিত। পরিবেশ ব্যাপারটা কি, পরিবেশ সংক্রান্ত এমনিতেও তুমি ভূগোল টুগোলে পেয়ে যাবে কিছু অংশ, বা কিছু অংশ জীবনবিজ্ঞান পার্টের মধ্যেও আছে। আবার পরিবেশ সংক্রান্ত বলতে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র, এই সমস্ত জিনিসগুলো কি জিনিস, মানে সংজ্ঞা বা এদের প্রবক্তাকে, সেই সঙ্গে হচ্ছে বিভিন্ন যেগুলো পরিবেশ বিষয়ক সম্মেলন, মানে বসুন্ধরা সম্মেলন, তারপরে হচ্ছে মন্ট্রিল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, তারপরে বিষ্ণুই আন্দোলন, বা নর্মদা বাঁচাও, তারপরে হচ্ছে চিপকো আন্দোলন, এইরকম ধরনের যে জিনিসগুলো, তারপরে হয়তো পরমাণু বোমা যে নিক্ষেপ টিক্ষেপ হয়েছিল কবে কোথায়, এই সংক্রান্ত। এবার চলে আসে স্ট্যাটিক পোর্শন, তো বিশাল ব্যাপার। স্ট্যাটিক এবং কারেন্ট, কোনখান থেকে কি আসবে কেউ জানে না। তবুও স্ট্যাটিক পোর্শন থেকে ওই যে কিছু আছে খেলাধুলা, এবং সেই খেলাধুলার টার্ম, তারপরে হচ্ছে কোন কাপ, কোন খেলার সঙ্গে কে জড়িত, তারপরে চলে আসে বিভিন্ন লোকনৃত্য, তারপরে হচ্ছে বিভিন্ন বাদ্যযন্ত্র, তারপরে যে বিভিন্ন সংস্থা যেগুলো রয়েছে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের যে সমস্ত সংস্থাগুলো রয়েছে, তাদের হেডকোয়ার্টার প্রতিষ্ঠা কবে হয়েছিল, পুরো নাম কি, এরকম টাইপ। এদিকে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটা মোটামুটি 1 বছরের 1 ইয়ারের পড়লেই হবে, 1 ইয়ারের 1 বছর পড়লেই হবে। তবে আরেকটা জিনিস কি, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ওই সোজা সাদা মানে একদম সাদামাটা দেবে না, কারণ ওইগুলো সবাই করে নেবে। ঠিক আছে, যে তোমাকে পদ্মবিভূষণ বা ভারতরত্ন এরকম ধরনের এগুলো সবাই জানে। তো আরেকটুকু ডেপথে যেগুলো আনকমন, হয়তো কোনো পুরস্কার প্রাইজ এরকম টাইপের, বা হতে পারে যে ইন্টারন্যাশনাল কোনো দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছে এরকম ধরনের। তারপরে স্ট্যাটিক জিকে পোর্শনের মধ্যে আরো একটা পড়ছে যে রাজ্যের, মানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যেগুলো স্কিম আছে, প্রকল্প আছে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে থাকতে পারে। তো এটাই যে সময় খুবই অল্প, এইটুকু ধরে রাখতে পারো, যদি তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যায়, জানুয়ারি মাসে যদি হয়ে যায়, তাহলে 1 থেকে 1.5 মাস সময় পাবে, তবে হয়তো নাও হতে পারে। আর এপ্রিল মাসে যদি হয়, তাহলে বেশ কিছুটা সময় থাকছে। তো এই যে টোটাল যেটা আছে ইসা এর পরীক্ষা প্রস্তুতি, সেটা হচ্ছে 8 মাসের কোর্স, প্রিলি প্লাস মেন, 8 মাসের কোর্স।
তার মানে কি, যে প্রিলিমস হয়ে গেলে তারপরে আবার নতুন করে ভর্তি বা এরকম ব্যাপার নেই। যারা এখন ভর্তি হচ্ছ, এখন থেকে মেনুরে ক্লাস চলছে, আবার প্রিলি পরীক্ষার ডেট দিয়ে দিলে পরে প্রিলিমসে আমি জোর দেব, এবং তারপরে প্রিলিমস হয়ে যাওয়ার পর থেকে আবার মেনে শুরু হয়ে যাবে। মানে 8 মাসের সেই জন্য রাখা হয়েছে, অর্থাৎ তোমার এই 8 মাসের মধ্যে হয়তো প্রিলি পরীক্ষা হয়ে মেন পরীক্ষাটাও হয়ে যাবে।